নমস্কার, আমার নাম শুভদীপ মণ্ডল। আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত একটা টপিক ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। ব্যাকটেরিয়া যেটা মনেরা গ্রুপের অন্তর্গত একটি জীব এবং এটা একটা প্রোক্যারিওটিক জীব। আমরা জানি হোয়াইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী তিনি যে 5টা ভাগে ভাগ করেছিলেন, মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া, সেই মনেরা গ্রুপের মধ্যে পড়ে ব্যাকটেরিয়া। মনেরার মধ্যে ব্যাকটেরিয়া ছাড়াও পিপিএলও এবং স্লাইম মোল্ড এগুলোও পড়ে। আজ আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। যদি আমরা গঠন অনুযায়ী ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব ব্যাকটেরিয়া কখনো গোলাকার হতে পারে। যদি ব্যাকটেরিয়া গোলাকার হয় তখন সেটাকে বলা হয় কক্কাস। ব্যাকটেরিয়া হতে পারে দণ্ডাকার। যদি ব্যাকটেরিয়া দণ্ডাকার হয় তখন আমরা তাকে বলবো বেসিলাস। আবার ব্যাকটেরিয়া কেমন হতে পারে? ব্যাকটেরিয়া হতে পারে কমা আকৃতির, তখন আমরা তাকে বলবো ভিব্রিও। ব্যাকটেরিয়া যদি পেঁচানো হয় স্প্রিংয়ের মতো তখন তাকে আমরা বলবো স্পাইরিলা। আমরা এরপর ব্যাকটেরিয়ার গঠনটা একটু দেখব। ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক জীব, তার মানে এর কোনো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে না। আচ্ছা, ব্যাকটেরিয়ার সবথেকে বাইরে আমরা দেখব কোষ প্রাচীর আছে এবং কোষ প্রাচীরের ভিতরে কোষ পর্দা বর্তমান। সেই কোষ পর্দাটাই ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা বিশেষ গঠন তৈরি করে, যেটাকে বলা হয় মেসোজোম। আর ব্যাকটেরিয়ার এই সব থেকে বাইরের যে ওয়ালটা, এটা হচ্ছে কোষ প্রাচীর। এছাড়াও ব্যাকটেরিয়ার সারা দেহে আমরা দেখব কাঁটার ন্যায় এরকম স্ট্রাকচার আছে। এই যে স্ট্রাকচারগুলো যেগুলো কাঁটার ন্যায় আছে, এগুলোকে আমরা বলবো পিলি, বা আরেকটা নাম আছে এর ফিমরি। আচ্ছা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেহেতু কোনো সুস্পষ্ট নিউক্লিয়াস নেই, এদের ক্ষেত্রে আছে নিউক্লিয়েড। এটাই এদের জেনেটিক মেটেরিয়াল বা এটাই এদের জিন বস্তু। ব্যাকটেরিয়ার মধ্যে আর এক ধরনের ডিএনএ বর্তমান, নিউক্লিয়াস নেই তো, নিউক্লিয়েড ব্যতীত, সেটা হলো প্লাজমিড ডিএনএ। আর কি পাবো ব্যাকটেরিয়ার মধ্যে? আর আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পাবো পলিজোম বলে বিশেষ গঠন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পৃথকভাবে আমরা সত্তরেস রাইবোজোমও পাবো। আর কি পাবো? ব্যাকটেরিয়ার মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু পাবো। আর পাবো ব্যাকটেরিয়ার মধ্যে আমরা গমন অঙ্গ বা ফ্লাজেলা। আচ্ছা, তাহলে আমরা ব্যাকটেরিয়ার গঠনটা দেখে নিলাম। এরপরে ব্যাকটেরিয়ার প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। এটা হলো ব্যাকটেরিয়ার ফ্লাজেলা। যদি আমরা ব্যাকটেরিয়ার সবথেকে বাইরের অংশ যেটা, অর্থাৎ কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি, সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান যে উপাদান, সে প্রধান উপাদানের নাম হলো পেপটাইডোগ্লাইকেন। এই যে পেপটাইডোগ্লাইকেন, এর মধ্যে আবার দুটো উপাদান বা কম্পোজিশন আছে যারা পিরিয়ডিক্যালি ক্রস লিঙ্ক করে অবস্থান করে। তাদেরকে আমরা বলি, একটা হলো NAG আর একটা হলো NAM। যদি আমরা পুরো নাম দেখি তাহলে NAGর পুরো নাম হলো N-অ্যাসিটাইল গ্লুকোজামিন, আর NAM এর পুরো নাম হলো
অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এই যে কোষ প্রাচীর যেটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখছি, এই কোষ প্রাচীর আমরা উদ্ভিদ কোষেও দেখি, কিন্তু সেখানে প্রধান উপাদান হয় সেলুলোজ। আবার কোষ প্রাচীর আমরা ফাঙ্গি বা ছত্রাকেও দেখি, সেখানে প্রধান উপাদান হয় কাইটিন। ওকে, এরপরে নেক্সট কোষ পর্দা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যা কোষ পর্দার গঠন আর আমাদের ক্ষেত্রে যে কোষ পর্দার গঠন সে একই। কোষ পর্দার যদি আমরা গঠন দেখি তাহলে কোষ পর্দা সে একই রকমভাবে প্রোটিন, লিপিড এবং প্রোটিন নিয়ে গঠিত হয়। এই প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত কোষ পর্দা নিয়ে আমরা পরে আলোচনা করব যখন আমরা ইউক্যারিওটিক কোষ নিয়ে পড়ব। এই কোষ পর্দাটা সজীব হবে এবং কোষ পর্দা মানেই সেটা প্রভেদক ভেদ্য হবে। অপরদিকে কোষ প্রাচীর তো মৃত প্রকৃতির হয়। কোষ পর্দাটা ভিতরের দিকে ভাঁজ হয়ে আমরা দেখেছিলাম একটা বিশেষ গঠন তৈরি করেছিল, যেটাকে বলেছিলাম মেসোজোম, একটা থলির ন্যায় গঠন। এই মেসোজোমটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং কোষ প্রাচীরের উপাদানগুলোও খুব ইম্পর্ট্যান্ট। মেসোজোমের যদি আমরা দেখি যে এর মধ্যে কি আছে না শ্বসন উৎসেচক আছে, রেসপিরেটরি এনজাইম আছে, মানে শ্বসন উৎসেচক আছে এর মধ্যে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে শ্বসন প্রক্রিয়াগুলো চলে ঠিক অনুরূপ যদি আমরা ভাবি শ্বসন প্রক্রিয়া চলে ব্যাকটেরিয়া, এটা প্রোক্যারিওটিক কোষের মেসোজোমের মধ্যে। এখানে রেসপিরেটরি এনজাইম বা শ্বসন উৎসেচক থাকে। মেসোজোমকে আমরা মাইটোকন্ড্রিয়ার সমবৃত্তীয় অঙ্গ বলতে পারি। তাহলে মেসোজোম হলো মাইটোকন্ড্রিয়া এর সমবৃত্তীয় অঙ্গ। এই সমবৃত্তীয় অঙ্গ ব্যাপারটা আমরা ক্লাস 10-এ পড়েছি। যারা কার্যগতভাবে একই হয় তাদেরকে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গান বলা হয়। নেক্সট আমরা চলে আসবো ব্যাকটেরিয়ার পরের যে গঠন, সেই পরের গঠন নিয়ে। সেই পরের গঠনটা আমরা আলোচনা করব পিলি এবং ফিমরি নিয়ে। মনে রাখবো পিলি আর ফিমরি একটাই গঠন, কিন্তু ভিন্ন সময়ে ভিন্ন কাজ করে। পিলি যেটা পিলিন প্রোটিন দ্বারা গঠিত হয়, তাহলে পিলি গঠিত হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা। এবং মনে রাখবো পিলির কাজ কি? পিলির কাজ হলো সেক্স পিলি ফরমেশন করা। আচ্ছা, সেক্স পিলি আবার কি? সেক্স পিলি হচ্ছে একটা বিশেষ গঠন যেটা ব্যাকটেরিয়ার যৌন জনন বা কনজুগেশনে সহায়তা করে। আমরা দুটো ব্যাকটেরিয়ার ছবি আঁকি এবং দেখি যে কিভাবে কনজুগেশন প্রক্রিয়াটা হচ্ছে। সাপোজ এটা আমাদের একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। তো এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটাকে আমরা F+ ধরছি, এই ব্যাকটেরিয়াটাকে আমরা F- ধরছি। এদের তো মেল ফিমেল নেই, তাই যেটা প্লাস সেটাকেই আমরা ডোনার বলতে পারি বা এটাকেই আমরা মেল হিসাবে ধরতে পারি, F- ফিমেল ধরবো। ডোনার যে ব্যাকটেরিয়া সে কী করে, তার যে ডিএনএটাকে সেই ডিএনএটাকে ট্রান্সফার করবে। কিসের মাধ্যমে ট্রান্সফার করবে? ওই পিলির মাধ্যমে। পিলি কী করেছে? সেক্স পিলি গঠন করেছে এবং কনজুগেশন নালী তৈরি করেছে। এই যে এইটা হচ্ছে একটা কনজুগেশন, এই যে কনজুগেশন নালী। এই কনজুগেশন নালী তৈরি করেছে যার মাধ্যমে ডিএনএ ম্যাটেরিয়ালটার এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, এই হলো পিলি। নেক্সট আমরা পড়বো কি নিয়ে? নেক্সট আমরা জানবো এর পরের পার্ট, সেটা হলো কি ফিমরি। আচ্ছা, ফিমরি মনে রাখবো, ফিমরি যে গঠনটা, এই ফিমরি গঠনটা অ্যাটাচমেন্ট বা আটকে থাকতে সহায়তা করে। ব্যাকটেরিয়ার তো হাত নেই, ফিমরিগুলোকে আমরা হাত হিসাবে চিন্তা করতে পারি। তো সাপোজ কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের রেসপিরেটরি প্যাসেজের ভিতরে গেছে এবং ও ওখানে নিজেকে আটকাবে। কিভাবে আটকাবে? ফিমরির মাধ্যমে আটকাবে। তাহলে ফিমরির কাজ হচ্ছে কি? আটকে থাকা বা অ্যাটাচমেন্টে হেল্প করছে। আচ্ছা, নেক্সট পার্ট ওদের গমন অঙ্গ নিয়ে আলোচনা করব, যেটার নাম আমি বলেছিলাম ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার যদি আমরা ফ্লাজেলাটা দেখি তাহলে এটা বিশেষ প্রোটিন নিয়ে তৈরি হয়, সেটাকে বলে ফ্লাজেলিন প্রোটিন। এই ফ্লাজেলার গঠনটা যদি দেখি, এর 3টে অংশ। ফ্লাজেলার গঠন দেখব,
এই ফ্ল্যাজেলার গঠন যদি আমরা দেখি, ফ্ল্যাজেলার গঠনের মধ্যে তিনটে অংশ আছে। প্রথমের অংশটাকে বলা হয়, এই প্রথমের অংশটা এটা হলো বেসাল বডি, তারপরের অংশটা হলো হুক, তারপরের অংশটা হলো ফিলামেন্ট। ওকে, বেসাল বডির মধ্যে চারটা আমি দেখো রিং এঁকেছি। এই চারটা রিংয়ের আলাদা আলাদা নাম আছে। প্রথমের রিংটা হলো এম, তারপরে হলো এস, তারপরে হলো পি, তারপরে হলো এল। এগুলো গঠনগত উপাদান। ফ্ল্যাজেলার যদি আমরা কাজ দেখি, ফ্ল্যাজেলার কাজ হলো গমনে সহায়তা করা। ওকে, এরপর আমরা চলে আসবো নেক্সট অংশ। ব্যাকটেরিয়ার যদি আমরা নেক্সট অংশ দেখি, তাহলে আমরা দেখব ব্যাকটেরিয়ার নিউক্লিয়েড নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যাকটেরিয়ার তো কোনো নিউক্লিয়াস নেই, তার পরিবর্তে কি আছে? নিউক্লিয়েড। এই নিউক্লিয়েডটা যদি দেখি, এই নিউক্লিয়েডটা ওদের দ্বিতন্ত্রী হবে এবং এটা হচ্ছে এমন একটা গঠন যার মধ্যে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল তার সাথে হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু ওদের যে নিউক্লিয়েড তার মধ্যে হিস্টোন প্রোটিন নেই। এবং এটা কি ধরনের হয়? এটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। ডিএস মানে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড, দ্বিতন্ত্রী ডিএনএ। এবং এটা আরটা কীরকম? এটা গোলাকার, গোল। আচ্ছা, মনে রাখবো এটাই হচ্ছে এদের জিন বস্তু, এটাই এদের হলো জিন বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিয়েড আছে, যেহেতু এরা প্রোক্যারিওট। আচ্ছা, নেক্সট দেখব এদের ক্ষেত্রে আর এক ধরনের ডিএনএ ছিল। সেই ডিএনএটাকে আমরা কি বলেছিলাম? সেই ডিএনএটাকে বলেছিলাম প্লাজমিড ডিএনএ। প্লাজমিড ডিএনএর অপর একটা নাম আছে ট্রিপল সি ডিএনএও বলা হয়। প্লাজমিড ডিএনএটা আবার কি? এটা অতি ক্ষুদ্র হয় এবং এটাও ডবল স্ট্যান্ডার্ড হয় এবং গোলাকার বা সার্কুলার হয়। ওকে, আচ্ছা, প্লাজমিড ডিএনএটা কিন্তু এদের জিন বস্তু নয়। প্লাজমিড ডিএনএটা ওদেরকে কিছু এক্সট্রা প্রপার্টি দেয়, যেমন অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধ ক্ষমতা হতে পারে। তুমি ধরো অ্যান্টিবায়োটিক খেলে জিথ্রোমাইসিন, কিন্তু তোমার সর্দি কাশি হয়েছিল, সেটা সারলো না। হতে পারে যে ব্যাকটেরিয়ার দ্বারা তুমি অ্যাটাক হয়েছে, তো সেই ব্যাকটেরিয়াটা এজিথ্রোমাইসিনের প্রতি রেজিস্ট্যান্ট। তাহলে ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্ষমতাটা ওটা কে দিচ্ছে? প্লাজমিড দিচ্ছে। তাহলে প্লাজমিড কি দিচ্ছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্ষমতা দিচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি দেখব? ব্যাকটেরিয়ার নেক্সট যে গঠন আমরা দেখব সেটা হচ্ছে পলিজোম। দেখবে ব্যাকটেরিয়ার মধ্যে আমি একটা এরকম সুতোর মতো স্ট্রাকচার রেখেছি, যার উপর কি আছে? 70S রাইবোজোমগুলো লেগে আছে। এই গঠনটাকে আমরা কি বলছি? এই গঠনটাকে আমরা বলছি পলিজোম। পলিজোম মানে হলো একটা এমআরএনএর উপর, তাহলে একটা হচ্ছে এমআরএনএ, তাহলে এমআরএনএ লিখলে তো 5 প্রাইম 3 প্রাইম লিখতে হবে। একটা এমআরএনএর উপর অনেকগুলো রাইবোজোম যখন যুক্ত হয়, তখন যে গঠনটা তৈরি করেছে তাকে আমরা বলছি পলিজোম। যদি বলি পলিজোমের কাজ কি, তাহলে পলিজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা বা প্রোটিন তৈরি করা। রাইবোজোম আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে জানি। তো ডিএনএর মেসেজ তো আরএনএতে আসে, আরএনএর মেসেজ যায় প্রোটিনের মধ্যে। ওকে, ব্যাকটেরিয়ার যদি আমরা রাইবোজোমটা দেখি, সেই রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির এবং এর দুটো যে সাব ইউনিট দেখি, তাহলে একটা দেখবো বড়, সেটা হচ্ছে 50S, আর একটা আমরা কত দেখব? 30S। আচ্ছা, এখানে অনেকের মধ্যে ধারণা থাকে এই দুটো যোগ করলে কেন স্যার 70S হচ্ছে না, তখন তো 80S হচ্ছে। আসলে এটা যোগ করার ব্যাপার নয়। এস কথার অর্থ হচ্ছে থিতিয়ে পড়ার হার বা সেডিমেন্টেশন রেট। এটাকে আবার ভেদবার্গের এককও বলা হয়। ওকে, ভেদবার্গ নামটা এস দিয়ে শুরু হয়। তো কি করা হয়? সেন্ট্রিফিউজ মেশিন নেওয়া হয়। সেন্ট্রিফিউজ মেশিনে আমরা যে কোনো মেটেরিয়ালকে পাই করে ঘোরাবো। তো যখন আমরা ঘোরাবো, তো এখানে আমরা হয়তো জল বা অন্য কোনো দ্রবণ নিয়েছি, দিয়ে আমরা রাইবোজোমের উপ এককগুলোকে নিয়েছি। এবার সেন্ট্রিফিউজ মেশিনে আমরা পাই করে ঘোরাচ্ছি, তাহলে আমরা দেখব যে নিচের দিকে এমজি কাজ করবে, বাইরের দিকে অপকেন্দ্র বল mv²/r কাজ করবে, দিয়ে একটা নির্দিষ্ট রৈখিক কোণে আমরা দেখব বিভিন্ন বস্তুগুলো থিতিয়ে পড়বে। যে হারে থিতিয়ে পড়বে সেটাই হচ্ছে এস বা সেডিমেন্টেশন রেট। এই যে যন্ত্রটা, এর নাম হচ্ছে
সেন্ট্রিফিউজ যন্ত্রটার পদ্ধতিটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। ওকে, তাহলে আমরা ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম। আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কথাও বললাম, কোষ পর্দা বললাম, মেসোজোম বললাম, আর কি বললাম, ভিতরের যে গঠন সেগুলো নিয়ে আলোচনা করলাম, নিউক্লিয়েড, প্লাজমিড ডিএনএ, আর আলোচনা করলাম পলিজোম, ওইদিকে পিলিফিমরি আর ফ্লাজেলা। এই হচ্ছে ব্যাকটেরিয়ার বেসিক স্ট্রাকচার এবং বিভিন্ন অংশগুলো নিয়ে আজ আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করলাম। ওকে, আর একটা জিনিস একটু বলে দিই, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের প্রধান উপাদান তো পেপটাইডোগ্লাইকেন। তো আমরা ব্যাকটেরিয়াকে যদি দেখতে চাই বা যে কোনো কোষকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখতে যাই, তো মাইক্রোস্কোপের নিচে তাকে স্টেন বা রং না করলে আমরা দেখতে পাবো না। তাহলে ব্যাকটেরিয়াকেও আমাদেরকে রং করতে হবে বা স্টেন করতে হবে, তবেই আমরা ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। তো কোন রঞ্জক দ্বারা ব্যাকটেরিয়াকে রং করব? ব্যাকটেরিয়াকে যে রঞ্জক দ্বারা রং করব তার নাম হলো গ্রাম রঞ্জক বা গ্রাম স্টেন। স্টেন মানে হলো রঞ্জক। ক্রিশ্চিয়ান গ্রাম আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে গ্রাম স্টেন বা গ্রাম রঞ্জক। কোয়েশ্চেন আসে যে গ্রাম রঞ্জকের মধ্যে উপাদান কি? দুটো উপাদান, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, একটা হলো ক্রিস্টাল ভায়োলেট, আর একটা হলো আয়োডিন। এই দুটো উপাদান নিয়ে গ্রাম রঞ্জক তৈরি হয়। পরের দিন আমরা ব্যাকটেরিয়াকে কিভাবে রং করে গ্রাম রঞ্জকের মাধ্যমে, এবং দেখব পরের ক্লাসে যে গ্রাম রঞ্জকের রঞ্জিত করার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কিভাবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ভাগ করা যায়। আজকে তাহলে এতটাই।